আসসালামু আলাইকুম। আমি হানিফ রেজা 3 আর নেক্সাস মিডিয়া থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো এক কঠিন বাস্তবতা নিয়ে। যখন ভদ্রতা, ভব্যতা, সত্য ও নৈতিকতা নির্বাসনে চলে যায়, তখন সমাজ এক অনিশ্চিত পথের দিকে ধাবিত হয়। যে সমাজে অশ্লীলতা, মিথ্যাচার, গুজব জনপ্রিয়তা পায়, সেখানে মানুষ হিসেবে আমাদের অবস্থান কোথায়? ছোটবেলা আমরা শিখেছিলাম ব্যবহারই বংশের পরিচয়, আচরণই মানুষকে চেনায়। ভদ্রতা, সহানুভূতি, নৈতিকতা ছিল সভ্যতার বা সমাজের ভিত্তি। কাইন্ডনেস অ্যান্ড সিম্পেথি। কিন্তু আজকে যখন আপনি কখনো কাইন্ডনেস বা সিম্পেথি দেখাবেন, আপনাকে মানুষ দুর্বল মনে করবে। কিন্তু এই সিম্পেথি অ্যান্ড কাইন্ডনেস হলো সভ্যতার ভিত্তি, এবং এই সিম্পেথি এবং কাইন্ডনেস মানুষকে পশু থেকে পার্থক্য নির্ধারণ করে। একটা মানুষের সাথে একটা পশুর যে পার্থক্য, সেটা বেসিক্যালি তার কনসিয়াসনেস, দ্য কাইন্ডনেস অ্যান্ড সিম্পেথি দিয়ে ডিফাইন করে। কিন্তু আমরা আজকে সেই মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। যে যত বেশি মিথ্যা ছড়াতে পারি, যে যত বেশি মিথ্যা কথা বলতে পারি, বিভ্রান্তি ছড়াতে পারি, মিস ইনফরমেশন স্প্রেড করতে পারি, সেই তত জনপ্রিয় এই সমাজে। এটা একটা সমাজের জন্য খুবই বিপজ্জনক। এটা শুধু সামাজিক পরিবর্তন নয়, এটা একটা নৈতিক পতনের প্রতিচ্ছবি। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আমি সম্প্রতি ইউটিউবে খুব একটা ভিডিও আপলোড করি না, কারণ আমাদের বাংলাদেশে যে ইউটিউবাররা রয়েছেন দেশে এবং বিদেশে, তারা যেই ভাষা ব্যবহার করেন এবং যে ধরনের মিস ইনফরমেশন ব্যবহার করেন, সেটা আমার নৈতিকতা বিরোধী, আমার পার্সোনালিটি বিরোধী এবং আমার ইথিক্স বিরোধী। আমি কোনো মিথ্যা তথ্য ছড়িয়ে জনপ্রিয় হতে চাই না, এবং জনপ্রিয় হওয়ার প্রয়োজন নেই। আমার যদি একটা ভিউ থাকে, সে একটা ভিউ আমার জন্য যথেষ্ট। কারণ আমি এই যে ইউটিউব তৈরি করি, সেটা আমার বিবেকের তাড়নায়, সত্যের তাড়নায় এবং চেতনার তাড়নায় তৈরি করে থাকি। আপনারা দেখেছেন কি অশ্লীল ভাষা ব্যবহার করা হয়। যে পিঙ্কু বলেন, ইলিয়াস বলেন, এবং বাংলাদেশে যারা আরও জনপ্রিয় ইউটিউবার রয়েছেন, মোস্ট অফ দ্য ইউটিউবার লিভ ইন দ্য অ্যাব্রড, বাট সাম অফ দ্য ইউটিউবার লিভ ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল। প্রত্যেকটা ইউটিউবের আপনার ভাষা দেখেন, তাদের কন্টেন্ট দেখেন, মোস্ট অফ দ্য কন্টেন্টে যে ভাষা ব্যবহার করা হয়, সে কত বাস্তবতা বিবর্জিত, কত অভদ্র, কত অশোভনীয়, এবং বাংলাদেশের যে সমাজ এবং কালচার, কৃষ্টি, সভ্যতা, সব কিছু আজকে চরম অধপতনের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় দর্শক, যে সমাজে ক্ষোভ এবং বিভাজনকে উৎসাহিত করে, ভদ্র এবং গঠনমূলক আর আলোচনার মূল্য কমে যায়, এবং যে সমাজে যে ব্যক্তি গালাগাল, উস্কানি ছড়ায় এবং তার ভিডিও লাখ লাখ মানুষ দেখে, সে সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না। সত্য যখন আজ হারিয়ে যাচ্ছে মিথ্যার ভিড়ে, আর মিথ্যা হয়ে উঠছে আজকে এক স্বাভাবিক বাস্তবতা। আপনারা নিউ নাৎসি যুগে হিটলারের সময় দেখেছেন কিভাবে মিস ইনফরমেশন এবং দ্য মুভমেন্ট চালু করেছিল মিথ্যার উপর ভিত্তি করে। সে একই মুভমেন্ট আজকে মেগা মুভমেন্ট চালু হচ্ছে আমেরিকাতে। সেখানে যদি কোনো কেউ আন্দোলন করে, কোনো মিছিল করে, কোনো মিটিং করে, কোনো প্রটেস্ট করে, তাদেরকে লুনাটিক লেফটিস্ট হিসাবে ডিফাইন করা হয়, তাদেরকে আমেরিকান হেটার হিসেবে ডিফাইন করা হয়, এবং তাদেরকে ইন্টিমিডেট করা হয় এবং টেরিফাইড করা হয়। ম্যাগা তাদের সাপোর্ট পাওয়ার জন্য তাদেরকে বারবার ভয় দেখানো হয়, এবং যখন তারা মানুষের সমর্থন পায় না, তাদেরকে মার্কসিস্ট, কমিউনিস্ট,
লেফটিস্ট বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে। আজকের যে কনটেক্স, সেই কনটেক্স, মেগা কনটেক্স, উই ক্যান অ্যাপ্লাই সেম থিং ইন বাংলাদেশ। বাংলাদেশে আজকে কয়টা মানুষ আপনি পাবেন যারা সত্যের কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, যারা মানবতার কথা বলে? কেউ যদি সত্যর কথা বলে, মানবতার কথা বলে, সত্য কথা বলে বা সরকারের সমালোচনা করে, তাকে আওয়ামী লীগের দালাল হিসেবে নির্ধারণ করা হয়, তাদেরকে ফেসিস্টের দোসর হিসেবে ডিফাইন করা হয়। তো যেখানে আপনি সত্য কথা বললে বা মানবতার কথা বললে আপনাকে দোসর হিসেবে ফেসিস্টের দোষর হিসেবে আখ্যায়িত করা হয়, সেখানে আপনি তো নিরুৎসাহিত হবেনই সত্য প্রকাশ করার জন্য। ভয় দেখিয়ে সমর্থন পাওয়া বা সমর্থন আদায় করা, এটা সাময়িক সময়ের জন্য, এটা কোনো দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয়। আপনি যদি কারো মতের বিরোধিতা করেন, আপনি করতেই পারেন, এবং আপনাকে যদি দেশদ্রোহী, দোসর, লেফটিস্ট এবং ঘৃণাকারী হিসেবে চিহ্নিত করা হয়, এটা একটা অপকৌশল। এবং এই অপকৌশল যারা করছে তারা ভেবেচিন্তে করতেছে এবং সেটা প্ল্যান মাফিকে করতেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে মনে করিয়ে দে, বাংলাদেশের যে কোটা আন্দোলন হয়েছিল 2024 সালে, তার প্রধান যে চরিত্র বা দাবি ছিল কি? কোটা বিলুপ্তি করা। কারণ বাংলাদেশের সংবিধানে যারা মুক্তিযুদ্ধের সন্তান ছিলেন বা তাদের উত্তরসূরি ছিলেন, তাদের জন্য কোটা ছিল চাকরিতে যোগ দেওয়ার জন্য। আমার সেটা নিয়েই বিতর্ক ছিল, বিতর্ক থাকতেই পারে। কিন্তু এই কোটাকে ইস্যু করে পরবর্তীতে এই আন্দোলন সহিংসতার রূপ নেয়। Initially, government accept all the demands, but the Supreme Court, one of the judges, reversed the ruling where there was no role from the government. কিন্তু ছাত্ররা সেই রুলিংকেই কনটেক্সট করে আন্দোলন গড়ে তোলে এবং সেই আন্দোলন একসময় সহিংস রূপ ধারণ করে। প্রিয় দর্শক, যখন একটা দেশে আন্দোলন হয় এবং সে আন্দোলন যখন সহিংস রূপ ধারণ করে, পৃথিবীর এমন কোনো দেশ আছে যে তারা সরকার বসে থাকে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বসে থাকে? আপনি যদি সরকারি সব স্থাপনায় ধ্বংস করেন, সব স্থাপনায় আগুন লাগিয়ে দেন, সব থানাকে পুড়িয়ে দেন এবং হাজার হাজার পুলিশকে হত্যা করেন, সেটা কি আমরা স্বাভাবিক কোনো আন্দোলন হিসেবে ধরে নিতে পারি? আজকে বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে বা জানতে শিখেছে বা দেখতে শিখেছে যে এই আন্দোলন ছিল একটা ষড়যন্ত্র। এটা একটা মেটিকুলাস ডিজাইন হুইচ হ্যাজ বিন রুটেড অ্যান্ড প্ল্যান ফর আ লং পিরিয়ড অফ টাইমস। এবং এই যে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, যেখানে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস অ্যাডমিটেড ইন হিজ ইন্টারভিউ উইথ দ্য বিবিসি ইন দ্য ইউএস। এবং যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তারা স্বীকার করেছে বারবার কারা পুলিশকে হত্যা করেছে, কারা থানাগুলো জ্বালিয়ে দিয়েছে এবং কারা মেট্রো রেলে আগুন দিয়েছিল, কারা গভর্নমেন্টের হাজার হাজার প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে বা আগুন দিয়েছিল। এর দ্বারাই প্রমাণ করে যে এই ঘটনার নেপথ্যে ছিল একটি সুসংগঠিত নকশা বা মেটিকুলাস ডিজাইন, যেখানে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করার এবং সরকারের পতনে ছিল মূল লক্ষ্য, এবং সেটাই তারা করতে পেরেছিল। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রিয় দর্শক, তাদের আয়ুষ্কাল 14 মাসেরও বেশি, এবং এই যে 14 মাসের বেশি সময় তারা ক্ষমতায় বসে থাকলেন, কার ম্যান্ডেটে, কোন নৈতিকতায়? এবং তারা বারবার অজুহাত খুঁজে নির্বাচনকে প্রলম্বিত করার বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, এবং যে কোনো একটা কনটেক্সট বা অজুহাত পেলে তারা নির্বাচনকে পিছিয়ে দেন। তারা গণতন্ত্র নয়, তারা স্বৈরতন্ত্রে বিশ্বাস করে, তারা ষড়যন্ত্রে লিপ্ত, তারা এই দেশকে ধ্বংস করার কাজে লিপ্ত। আপনারা দেখেছেন সম্প্রতি যে বিমানবন্দরে আগুন দেওয়া হয়েছে,
ইপিজেডে আগুন দেওয়া হয়েছে, গার্মেন্টসে আগুন দেওয়া হয়েছে, সেখানে হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গেল, কতগুলো মানুষ মারা গেল। সরকার তার রুট কজ বা তার পিছনের কারণ না খুঁজে তারা খুঁজতেছে বা অজুহাত খুঁজতেছে আওয়ামী লীগকে কীভাবে এখানে জড়ানো যায়। কারণ আওয়ামী লীগ তাদের দুঃস্বপ্ন। তারা জানে আওয়ামী লীগ কী জিনিস এবং আওয়ামী লীগ কত শক্তিশালী। এটা কত অযৌক্তিক এবং বিভ্রান্তিকর যে আওয়ামী লীগকে প্রত্যেকটা কাজে দোষারোপ করা, যেটা আওয়ামী লীগ আগে করতেন এবং আজকে সেটাই একই কাজ এই অন্তর্বর্তী সরকার বা তার দোসর যারা রয়েছেন বিএনপি, জামাত এবং এনসিপি, তারা সেই একই কাজটি করতেছেন। আজকে আমাদের বাংলাদেশের আইন শুধু আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মীদের জন্য। এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তাদের জন্য কোনো নিয়ম নেই। তারা যা খুশি করতে পারেন। হত্যা বলেন, ধর্ষণ বলেন, দুর্নীতি বলেন, সব কিছু তারা আইনের ঊর্ধ্বে। এখন প্রশ্ন হলো, নিয়ম কি শুধু আওয়ামী লীগের জন্য, বাকিরা কি আইনের ঊর্ধ্বে? যে কেউ যদি আইন, ন্যায় বিচার বা গণতন্ত্রের কথা বলে, সঙ্গে সঙ্গে তাকে আওয়ামী লীগের দোসর বলে অপবাদ দেওয়া হয় এবং তাকে প্ল্যান করা হয় কীভাবে মব ভায়োলেন্স করে হত্যা করা যেতে পারে। কিন্তু তারা নিজেরা দেখে না তাদের চেহারা, তাদের কর্মকাণ্ড। তারা যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে গণ্য করে বা সমালোচনা করে থাকে, তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগের চেয়ে কত বিকৃত, কত নীচ এবং তারা কত স্বৈরাচারী এবং কতটা অন্যায় অবিচার তারা এই বাংলাদেশের মানুষের উপর চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু তার যে কর্মকাণ্ড গত 14 মাসে বা 15 মাসে আমরা অবলোকন করেছি, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তার কর্মকাণ্ড কি বিভ্রান্তিমূলক, ঘৃণাকর এবং বিভাজন ছড়ানো নয়? যে শান্তিতে পুরস্কার পেয়েছেন, তিনি একটা সমাজ বা একটা দেশকে কীভাবে ধ্বংস করে দিতে পারেন? তিনি বললেন যে সব দল জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু প্রশ্ন হলো এই দলগুলো জনগণের কত শতাংশ প্রতিনিধিত্ব করে? প্রিয় দর্শক, বাংলাদেশের মিনিমাম 40% or 38% পিপল সাপোর্ট দ্য আওয়ামী লীগ। কিন্তু আপনি যেই দলগুলোর কথা বললেন তাদের সাপোর্ট কত পার্সেন্ট? সুতরাং আপনি একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে, স্বনামধন্য ব্যক্তি হিসাবে, একজন প্রধান উপদেষ্টা হয়ে কীভাবে মিথ্যাচার করতে পারেন? আপনার এটা কি মিথ্যাচার নাকি আপনার হীনমন্যতা? প্রিয় দর্শক, কেউ যখন সংবিধানের উপর কোনো চুক্তিকে বসায় বা বসানোর চেষ্টা করে, তখন সেটা গণতন্ত্রের জন্য চরম হুমকি স্বরূপ এবং এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ জুলাই সনদ বলে কোনো কিছু সংবিধানে যুক্ত করার কোনো অধিকার জনগণ তাদেরকে দেয়নি। জুলাই আন্দোলন ছিল একটা বিভ্রান্তিমূলক আন্দোলন, একটা সাজানো আন্দোলন। অবশ্যই একজন নাগরিক হিসাবে বা একজন ভিকটিম হিসাবে আমি যারা এই জুলাইতে যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং তাদের হত্যার পিছনে যারা জড়িত সেটা প্রপারলি ইনভেস্টিগেট করা হোক এবং ফাইন্ড আউট করা হোক হু আর দ্য ইনভলভ উইথ দোজ কিলিং। কিন্তু জুলাই সনদ নামে মানুষকে বিভ্রান্ত করার মানে নেই, কোনো যৌক্তিকতা নেই। সংবিধানের মালিক জনগণ এবং জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত এই সংবিধানের রূপরেখা কেমন হবে এবং জুলাই সনদ এই সংবিধানে যোগ করা হবে না। সেটার জন্য দরকার হলো ম্যান্ডেট
এবং সে ম্যান্ডেট পেতে হলে তাদেরকে নির্বাচনে দিতে হবে, এবং নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে, দেন দে ক্যান ইমপ্লিমেন্ট হোয়াট এভার দে ওয়ান্ট টু। উইদাউট দ্য ম্যান্ডেট ইউ ক্যান নট অ্যাপ্লাই এনিথিং। এই জুলাই সনদ একটা বিভ্রান্তিকর, এটা একটা সাংঘর্ষিক, এবং এই জুলাই সনদ একসময় দেখবেন যে ডাস্টবিনে চলে যাবে, এবং আওয়ামী লীগ বা তার যেই অ্যালায়েন্স রয়েছে তারা যদি আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, যদি ক্ষমতায় আসে, এই সাংবিধানিক এই জুলাই সনদ নামে কিছুই থাকবে না। প্রিয় দর্শক, বাংলাদেশের যে আজকে যে অর্থনীতির যে অধপতন, যে বিনিয়োগকারীর বিনিয়োগ 0%, মানবাধিকার লঙ্ঘন চরম আকার ধারণ করেছে, মিডিয়াকে দমন করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মব ভায়োলেন্স, করাপশন, কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এভরিথিং ইজ ইনক্রিজড, সবই বেড়েছে। এই সরকার এখন ক্ষমতায় টিকিয়ে রাখতে ব্যস্ত, দেশের সমস্যার সমাধানে নয়। যদি আগের সরকারকে আমরা বা আওয়ামী লীগ সরকারকে আমরা ফ্যাসিস্ট বলে গণ্য করে থাকি বা সমালোচনা করে থাকি, তবে এই সরকার গত 14 মাসে যা করেছে, তার সাথে যারা সমর্থন জুগিয়েছে, এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তাদেরকে আমরা কী সংজ্ঞায় সংজ্ঞায়িত করব? তাদেরকে কোন প্যারামিটারে বা কোন যুক্তিতে আমরা আওয়ামী লীগের চেয়ে ভালো বলব? আমরা শুধু আওয়ামী লীগকে সমালোচনা করব, কিন্তু আমরা নিজেকে যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড সমালোচনা করবো না, রিফ্লেকশন করব না, সেটা তো হবে না। আমরা একজনকে স্বৈরাচার বলবো, কিন্তু নিজের কাছে নিজেই স্বৈরাচার হিসাবে আবির্ভূত হব আমার কর্মকাণ্ডের মাধ্যমে। আমি একজনকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করব, কিন্তু আমার নিজে যখন ফ্যাসিস্টের চরিত্র বাস্তবায়ন করব, তখন আরেকজনকে ফ্যাসিস্ট বলার অধিকার আমাদের নেই। প্রিয় দর্শক, আপনারা যদি তেলাপোকা দিয়ে হাল চাষ করার চিন্তা ভাবনা করে, সেটা একটা অমৌলিক এবং একটা কাল্পনিক চিন্তা ছাড়া কিছুই নেই। তেলাপোকা দিয়ে কখনো হাল চাষ হয় না। প্রত্যেকটা জিনিসের একটা রূপরেখা থাকে, একটা কাঠামো থাকতে, একটা বৈশিষ্ট্য থাকে। আপনি যদি একজন ট্রাক ড্রাইভারকে বলেন বিমান চালাতে, সে কি চালাতে পারবে? তেমনি একটা দেশকে যখন পরিচালনা করতে হয়, পরিচালনা করার জন্য সঠিক নেতৃত্ব দরকার হয়, কমিটমেন্টের দরকার হয়, সিনসিয়ারিটি দরকার হয়, লিডারশিপের দরকার হয়। যারা ছাত্র ছিলেন, তারা আন্দোলন করেছেন, তাদের উচিত ছিল স্ব প্রতিষ্ঠানে ফিরে যাওয়া, সুষ্ঠুভাবে তাদের শিক্ষা সমাপ্ত করা এবং জ্ঞান অর্জন করা, এবং ভবিষ্যৎ বাংলাদেশকে কীভাবে নেতৃত্ব দেওয়া যায় সেইভাবে চিন্তা করা। তারা যদি ক্ষমতার অংশ হয়ে যান, সেটা তেলাপোকা যেন হাল চাষ করতে পারে, সেই কল্পনাই আমরা করতেছি, বা ট্রাক ড্রাইভার যখন বিমান চালাতে পারে, সেই কল্পনাই আমরা বিভোর। এখন আমাদের দায়িত্ব হলো, সবাই নৈতিক দায়িত্ব আমাদের, প্রত্যেকটা মানুষের শান্তিপূর্ণভাবে সত্যের পাশে দাঁড়ানো, অশ্লীলতা নয়, যুক্তির মাধ্যমে প্রতিরোধ, মিথ্যা নয়, তথ্যের মাধ্যমে প্রতিবাদ। বাংলাদেশের মানুষ বুদ্ধিমান, তারা দেখেছে, তারা দেখছে, তারা শুনছে, এবং তারা সময় মতো ঠিকই আন্দোলন গড়ে তুলবে, এবং এই অপশক্তিকে তারা আবর্জনা ছুঁড়ে ফেলবে। বাংলাদেশ কারো একার নয়, এ দেশ 18 কোটি মানুষের। আমরা সবাই চাই একটি স্থিতিশীল, মর্যাদাপূর্ণ, একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ। যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে। আওয়ামী লীগকে দমন করে হয়তো সাময়িক বিজয় সম্ভব, কিন্তু ইতিহাস, সত্য এবং ন্যায় বারবার ফিরে আসে এবং ফিরে আসবে, এটা কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, এই বিশ্বাস শেষ করছি আমাদের আজকের আলোচনা। আপনারা গুজবে কান দিবেন না, মিথ্যাকে মিথ্যা হিসেবে গণ্য করবেন। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ,
কিন্তু যারা ধর্মকে পুঁজি করে বাংলাদেশের রাজনীতিকতাদেরকে প্রত্যাখ্যান করুন। যারা প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসায় ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায়, যারা ওয়াজ মাহফিল করে মানুষের মনে বিভ্রান্তি ছড়ায়, মানুষের আবেগকে পুঁজি করে সমাজে বিভ্রান্তি ছড়ায়, এবং তারা নিজেরাই যখন ইসলামের মৌলিক ভিত্তিগুলো পালন করে না, তখন আমাদের সবার মনে প্রশ্ন জাগে, এরা কারা? এরা কি সমাজের কীট? এরা ইসলামের নামে আমাদেরকে কী শেখাচ্ছে? এরা ইসলামের নামে আমাদেরকে শেখাচ্ছে মানুষকে কীভাবে ঘৃণা করতে হয়, একটা সমাজকে কীভাবে উগ্র করতে হয়, একটা মিথ্যা কীভাবে জাগ্রত করতে হয়। আমাদের ইসলাম কল্যাণের সমাজ, কল্যাণের ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যেখানে সবাইয়ের জান এবং মালের নিরাপত্তা দেওয়া হয়েছে। ইসলামের কোথাও লেখা নেই একজনকে হত্যা করা, একজনের বাড়িতে আক্রমণ করা বা একজনের অধিকারকে হরণ করা ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না। যদি আপনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান আপনার চোখে বাংলাদেশের বাস্তবতা কী। 3A নেক্সাস মিডিয়াতে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি সত্য, যুক্তি এবং ভবিষ্যতের গল্প। আমরা টেলিভিশন ভিউতে বিশ্বাস করি না, আমরা নৈতিকতা বিশ্বাস করি, আমরা সত্য বিশ্বাস করি, আমরা যুক্তিতে বিশ্বাস করি, এবং আমরা ভদ্র এবং শালীনতাতে বিশ্বাস করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।